বেলা ওয়ার্ড্রোব থেকে দুইটা শাড়ি বের করে বিছানার ওপর রাখলো। কে কোনটা পরবে ঠিক করতে পারছে না। শাড়ি পরার বিষয়টা যদিও বেলা নীরাকে এখনো জানায়নি। মুখে একটা শাড়ি বের করে দিয়ে এসেছে পরার জন্য। রুমে এসে নিজের জন্য এবং নীরার জন্য শাড়ি বের করেছে। কয়েক মিনিট আগেই নীরাকে ওয়াশরুমে পাঠিয়েছে সে। বিকালের দিকে সাদমান এসে নীরাকে দিয়ে গিয়েছে। সব ঝামেলা মিটে যাওয়ায় বেলা আর ওয়াহাজ মিলে সাদমানকে জানিয়ে দিয়েছে নীরার দায়িত্ব আজ থেকে তাদের। ওয়াহাজ তো বলেই ফেলেছে নিজের বোনকে ছাড়া জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে। নিজের বোনের সাথে সাথে আর একটা বোনও না হয় আরও কিছু সময় সাথেই থাকুক। ওয়াহাজের সিদ্ধান্তে মৌ অমত করেনি। সে জানে ওয়াহাজ শক্ত প্রকৃতির হলেও সে মানুষকে ভালোবাসতে জানে। যতটুকু ভালোবাসা সে স্ত্রী হিসেবে ওয়াহাজের কাছে আশা করেছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছে এবং পাচ্ছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই বেলা সেদিকে তাকালো। বেলাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসল নীরা। এগিয়ে এসে সামনেটাতে দাঁড়ালো সে। বেলা সিরিয়াস ভঙ্গিতে নীরার দিকে তাকিয়ে বলল, দেখ তো কোন শাড়িটা পছন্দ হয়। নীরা বিছানায় ফেলে রাখা শাড়িটার দিকে তাকালো। ঠোঁটে শাহাদাত আঙুল নাড়াচাড়া করতে করতে বলল, ডান দিকে শাড়িটা বেশি সুন্দর। শাড়ি পরবেন আজ? সুন্দর লাগবে আপনাকে। নীরা বিছানা থেকে ডান পাশে শাড়িটা নিয়ে নেড়ে চেড়ে বলল, এই রঙটা তোমার ওপর খুব চমকাবে, এটা তুমি পরবে। নীরা বেশ আশ্চর্য হলো। সেরা জিনিসটা নিজের জন্য না রেখে নীরার দিকে বাড়িয়ে দেওয়ার বেশ অবাক হলো। কপালে ভাঁজ পড়ল তার। এই শাড়ি আমি পরবো? আমি কেন পরবো এটা? এত দামি শাড়ি আমি পরবো না আপু। বেলা শাড়িটা নীরার হাতে গুজে দিয়ে বলল, আপু বলেছ না, বড় আপুর কথা রাখতে হয়। আমি এটা তোমাকে পরার জন্য দিচ্ছি, মানে তুমি এটা পরে আমাদের সাথে বের হবে। বৌমনিও শাড়ি পরবে। নীরা উৎসুক নয়নে চাইল, বৌমনি? আরে আমার ভাবি। বৌমনি ভাবি দুটোই বলি। আচ্ছা, আমার ছোট কাকার বউকে বৌমনি বলতাম। আচ্ছা ছাড়ো এসব, এখন নাও শাড়িটা পরে নাও। ভাইয়া বাহিরে গেছে, এখনই হয়তো চলে আসবে। নীরাকে সব কিছু দেখিয়ে দিয়ে বিছানায় রাখা শাড়িটা নিয়ে পাশের রুমটায় চলে আসলো বেলা। অন্তত এখান থেকে শাড়িটা পরে কাজ এগিয়ে রাখলে ভালো হবে, নইলে তার ভাই হয়তো এখনই এসে তাড়াহুড়ো শুরু করে দেবে আর তার শাড়ি পরা হবে না। হঠাৎ কিছু একটা মনে হতেই নিজের রুমের দরজা আবার ফিরে যেয়ে কড়া নাড়ল। ভেতর থেকে নীরা নিজের শরীরে শাড়িটা জড়িয়ে নিয়ে দরজা খুলে হালকা একটু ফাঁকা করে বাহিরে তাকালো। বেলাকে দেখে জিজ্ঞাসু চোখে তাকাতেই বেলা বলল, ওয়ার্ড্রোবের শাড়িগুলো যেখানে আছে ওখানটায় আলাদা একটা সবুজ রঙের শাড়ি রাখা আছে, এটা আলমারিতে রেখে ওটা দাও। ওয়ার্ড্রপ আটকানো হয়নি এখনও। নীরা বেলার হাত থেকে শাড়িটা নিয়ে সোজা ওয়ার্ড্রপের দিকে চলে গেল। হাতের শাড়িটা ভেতরে রেখে গাঢ় সবুজ রঙের শাড়িটা খুঁজে বের করে শাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, কি সুন্দর শাড়িটা। নীরার গলা শুনে বেলা বাহিরে থেকে বলে উঠল, পেয়েছো শাড়িটা? নীরা জলদি জলদি দরজার দিকে এগিয়ে এলো। বেলার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা? বেলা মৃদু হেসে ওপর নিচ মাথা নাড়ল। এই শাড়িটাই চাইছিল সে। নীরা বলল, শাড়িটা দারুণ, আপনার পছন্দের তারিফ করতে হয়। এটা আমার পছন্দ নয়। এই আমি তাকে যে অতীত ভুলে ভালোবাসলো, আমাকে পেতে যে গুনে গুনে 4টা বছর অপেক্ষা করলো, এই শাড়িটা তার পছন্দের। বেলা শাড়িটা নীরার হাত থেকে নিয়ে বুকে জড়ালো। শ্বাস প্রশস্ত করে শাড়িটার ঘ্রাণ নিয়ে বলল, 4টা বছর শাড়িটা নিজের কাছে রেখেছিল সে। প্রায় প্রতিদিন একবার করে বের করে দেখত, কিন্তু ভাঁজ এখনও ভাঙেনি সে। শাড়িটা ফারাজের কথা মনে করিয়ে দিত। তার জন্য কেউ চাতক পাখির মতো অপেক্ষায় আছে, সেটাও মনে করিয়ে দিত। বেলা শাড়িটা পরে এসে আয়নার সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎ মৌ এসে দরজায় নক করলো। বেলা ভেতর থেকে বলে উঠল, ভেতরে এসো। মৌ ভেতরে এসে বেলাকে সবুজ শাড়িতে দেখে ভাবুক ভঙ্গিতে বলল, এটা ভাইয়া দিয়েছিল না? বেলা মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল, ইয়াস, এটা আপনার ভাইয়া দিয়েছিল। মৌ হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। বলে উঠল, তোমার আর আমার সম্পর্ক কিন্তু সেম সেম বাট ডিফারেন্ট। ধুর শোনো না, নো মানি নো হানি, গুড বয়েজ গোস টু হ্যাভেন, ব্যাড বয়েজ গোস টু ব্যাংক। মৌ মেকি রাগ করে মুখটা গোমড়া করে ফেললো। বেলা হাসতে হাসতে বলল, আরে বলো বলো, কয়েকদিন ধরে এটাই সামনে আসছে, শুধু তাই বলে ফেলেছি। মৌ গম্ভীর স্বরে বলে উঠল, ননদ হতে চাচ্ছি আর তোমার আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে। আমার ভাইয়ের একমাত্র বোন আমি। বেলা মিথ্যে মিথ্যে কাশি দিয়ে উঠল, তুমি কোনোদিন ভেবেচিন্তে কথা বলেছ?
আমার সাথে? তুমি আমার ননদ হবে, আর আমি ননদ হয়ে বসে আছি 4 বছর যাবৎ। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আমার ভাইয়ের একমাত্র বোন। মৌ মুখ বাঁকিয়ে বলল, তুমি লস করেছ। তুমি রায়বাঘিনী হতে পারোনি, কিন্তু আমি ননদিনী রায়বাঘিনী হব। দেখা যাবে। নীরা ততক্ষণে নিজেকে গোছগাছ করে তাদের সামনে এসে দাঁড়ালো। খুঁতখুঁতে স্বভাবে বলল, কেমন লাগছে আমাকে? আমার শাড়ি পরতে লজ্জা লাগে খুব। কেমন করে তাকিয়ে থাকবে সবাই? বেলা আর মৌ একসাথে হেসে উঠল। বেলা হাসতে হাসতে বলল, শাড়ি তো উল্টো করে পরেছ, নিচের পাড় ওপরে আসবে। তুমি সুন্দর বলে আজ সবাই তাকিয়ে না থেকে তুমি যে উল্টো করে শাড়ি পরেছ সেটা সবাই দেখতো। চলো পরিয়ে দিই আমি। নীরাকে রেডি করে নীরাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নীরার কাঁধে নিজের চুবুক রেখে বলল, কত সুন্দর লাগছে আমার বোনটাকে। এত সুন্দর মেয়ের দিক থেকে চোখ ফেরানো যায় নাকি? মৌ নিজের রুমেই বসে বসে ওদের দুইজনের জন্য অপেক্ষা করছিল। কলিং বেল বাজতেই উঠবে তখনই বেলা জোরে বলে উঠল, আমি খুলে দিচ্ছি দরজা। মৌ আর না উঠে বসে রইল। বেলা গিয়ে দরজা খুলে সাদমানকে দেখে একটু অবাকই হলো। বুকে হাত গুজে সিনিয়র সিনিয়র ভঙ্গিতে মাথা উঁচু নিচু ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি চলছে আপনার মনে? কাউকে মন দিয়েছেন নাকি? কেমন যেন গন্ধ পাচ্ছি আমি। সাদমান গলা খাখারি দিল, নিজেকে স্বাভাবিক করে বলল, নীরার ফোন রাস্তায় পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গিয়েছিল। ওটা দোকানে দেওয়া হয়েছিল, বাসায় যাচ্ছিলাম, তাই ভাবলাম দিয়েই যায়। নম্বর রেখেছেন? সাদমান জিজ্ঞাসু চোখে বেলার দিকে তাকালো। বলল, কিসের নম্বর? না মানে পরে আবার আপনাকে কোনো প্রয়োজনে লাগতে পারে। নীরাকে গিয়ে ফোনটা দিন, আর সম্ভব হলে নাম্বারটাও নেবেন। বেলা রুমটা দেখিয়ে দেবে তখনই পেছনে তাকিয়ে দেখে নীরা ততক্ষণে বাইরে চলে এসেছে। সাদমান সেদিকে তাকাতেই যেন চোখটা সেখানে বসে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। দুইবার দেখা হয়েছে এর আগে, গত রাতে আর সকাল থেকে বিকেল। এভাবে নীরাকে সে দেখার সুযোগ পায়নি, ইচ্ছেও করেনি তার। তবে এখন এত অন্যরকম লাগছে কেন নীরাকে? কেন চোখটা আটকে গেল তার? বেলা সাদমানের দিকে তাকিয়ে শব্দ করতে সাদমান হকচকিয়ে উঠল। বেলার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এটা ওনাকে দিয়ে দেবেন, আমি আসছি, ভালো থাকবেন। সাদমান এক মুহূর্ত সেখানে ব্যয় না করে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। বেলা ঠোঁট টিপে হেসে নীরার দিকে এগিয়ে গিয়ে ফোনটা ধরিয়ে দিল। নীরা জানতে চাইল উনি এভাবে চলে গেলেন কেন। আসলে ওনার কাজ আছে, তাই আর দেরি করলো না। রুম থেকে মৌ বলে উঠল, বাজিয়া তোমার ভাইয়া আসছে, রেডি তোমরা? বেলা চকিত বলে উঠল, ইয়াস, ভাইয়ার বউ 4জন বেরিয়েছে অনেকক্ষণ। নীরার খুব একটা মন্দ লাগছে না সবার সঙ্গ। বেলা তাকে সব সময় কাছাকাছি রাখছে। বেলা এতগুলো দিন পর দেশে ফিরেছে। পরিচিত পুরনো জায়গাগুলো যেন আগের মতোই রয়ে গিয়েছে, যদিও অনেকটা পরিবর্তন হয়েছে। আজ তারা গাড়ি নিয়ে বের হয়নি, ময়ের হাঁটতে ইচ্ছে করছিল, বিধায় সবাই হেঁটেই নির্দিষ্ট গন্তব্য আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু যেখানে আসার কথা ছিল সেটা বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই কারো কোনো অসুবিধাও নেই। ফুচকা অর্ডার দিয়ে 4জন বসেই ছিল। বেলার ফোনে মেসেজের শব্দ হতেই বেলা স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হাসল। ফারাজ আজও এখানে এসেছে, তাকে একটু বাইরের গেটের দিকে এগিয়ে যেতে বলেছে। বেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াহাজ মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, দাঁড়ালি কেন বোন? বেলা আমতা করে বলল, আসলে ফারাজ এসেছে বলল, গেটের দিকে এগিয়ে যেতে বলল। ওয়াহাজ স্বাভাবিকভাবেই বলল, সাবধানে হ্যাঁ, সামনে একটা দল বসে আছে। বেলা মাথা ঝাঁকিয়ে মৃদু হেসে বলল, সমস্যা নেই, তোমার বোন বড় হয়েছে ভাইয়া। বেলা বেরিয়ে এলো সেখান থেকে। ফারাজ কল দিচ্ছে। কল কেটে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। ফর্সা পেটটা নজর আটকে রেখেছে ম্যাম, একটু দাঁড়িয়ে যান না, ভালোভাবে দেখার সুযোগটা করে দিন। বেলা শাড়ি কুচি ধরে বেশ সাবধানেই এগিয়ে যাচ্ছিল। এমন কুৎসিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে। কোমরের কাপড়টা ইঞ্চিখানিক সরে গিয়েছিল, তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো। ওভাবেই দাঁড়িয়ে থাকতেন একটু। এইটুকু পেট যদি দেখা নাই যায় তাহলে শাড়ি পরার মানে কি? আমাদেরও তো একটু দেখার হক আছে, তাই না? চল, শক্ত করে এবার দাঁড়িয়ে গেল বেলা। এগিয়ে যেতে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। ফর্সা পেটটা নজর আটকে রেখেছে ম্যাম, একটু দাঁড়িয়ে যান না, ভালোভাবে দেখার সুযোগটা করে দিন। বেলা শাড়ি কুচি ধরে বেশ সাবধানে এগিয়ে যাচ্ছিল। এমন কুৎসিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে। কোমরের কাপড়টা ইঞ্চিখানিক সরে গিয়েছিল,
তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো। ওভাবেই দাঁড়িয়ে থাকতেন একটু। এইটুকু পেট যদি দেখা না যায় তাহলে শাড়ি পরার মানে কি? আমাদেরও তো একটু দেখার হক আছে, তাই না? চোয়াল শক্ত করে এবার দাঁড়িয়ে গেল বেলা। এগিয়ে যেতে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। সামনে গিয়ে দাঁড়াতেই দলের একজন গাল চুলকে বলে উঠল, আমার চোখে সমস্যা নেই, দূরের জিনিসটাও পরিষ্কার দেখতে পায়, কষ্ট করে কাছে আসতে গেলেন কেন? বেলা সোজা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। চোয়াল তখনও শক্ত, চোখ দুটোও রাগে লাল হতে শুরু করেছে, ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। বেলার এই অবস্থা কৌতুক ভেবেই হেসে উড়িয়ে দিতে আর একবার বলল, কিছু বলবেন আপা? নাকি ভালোভাবে কথাটা শেষ করতে পারল না ছেলেটা। হাতে থাকা ব্যাগটা দিয়ে ডান দিক থেকে ছুঁড়ে দিল ছেলেটার চোখের দিকে। আর শব্দ করে ছেলেটা বাম হাত দিয়ে চোখটা চেপে ধরল। খোলা চোখে বেলার দিকে রক্তিম চোখে তাকালো। বেলা দেরি না করে নিজের ব্যাগটা বাম হাতে নিয়ে ব্যাগের ফিতা হাতে পেঁচিয়ে আবার ছুঁড়ে মারল। সময় না নেওয়াতে ছেলেটা কিছু করে উঠতে পারল না। দুই হাতে দুই চোখ চেপে ধরে কর্কশ গলায় বলে উঠল, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই মাগিরে ধরতে পারছিস না? ধর ওরে, গাড়িতে ওঠা, দেমা গাছ ভেঙে দেব। চোখ ডলে বেলার দিকে এগিয়ে এসে হিজাবের ওপর থেকে চুলের খোপা ধরবে, তখনই পা অর্ধেক ভাঁজ করে হাঁটুটা প্রবল গতিতে উঁচু করে ছেলেটার অন্ডকোষ বরাবর সজোরে লাথি বসিয়ে দিল। ছেলেটা এবার ব্যথায় দুই হাত চেপে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। পাশে দুইজনের একজন এসে মাটিতে বসে পড়া ছেলেটাকে তুলতে লাগলো। আর অন্যজন বেলার দিকে তেড়ে আসতেই বেলা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বয়স হয়েছে, বিয়ে করে নে। একটা বইয়ে কাজ না হলে শান্তি না পেলে 4টা বিয়ে করে নে। 4 দিন 4 জন, আই থিঙ্ক মনটা আর বাইরের মেয়েদের দিকে আসবে না। তবুও যদি আসে তাহলে তোদের কুকুরের স্বভাব। কুকুর যেমন রাস্তায় যে স্বভাব দেখায়, তোরাও এরকম করতে চাস। কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়ে পাস না। রাস্তায় তো তোদের কোয়ালিটির মেয়ে পাবি না। 500 টাকা খরচ করলেই প্রতি রাতে নতুন নতুন শরীর পাবি। এত সুযোগ থাকা সত্ত্বেও কাজে না লাগিয়ে রাস্তায় বের হওয়া মেয়েদের আনকমফোর্ট ফিল কেন করাতে আসিস? ও আচ্ছা, টাকা নাই, ভিখারি? টাকা থাকবেই বা কিভাবে? তোদের মতো হাতে চুড়ি পরা ছেলেদের তো টাকা, কেরিয়ার ভালো করার নেশা না জেগে মেয়েদের শরীরে নেশা জাগে। নোংরা মন চোখ তো ফাঁক ফোকর দিয়ে নারীর পেট দেখে, বুকের গঠন দেখে, নিতম্ব দেখে। তোদের এই জেনারেশন থেকে কুকুরের স্বভাব তোদের ছোট ভাই আর ছেলেরাও পাবে। ছেলেটার আগে কটমট করে বেলাকে দেখছে। বেলা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আর একটা চড় বসিয়ে দিল। ধমকের সুরে বলে উঠল, চোখ নামিয়ে কথা বল, এভাবে আমার দিকে তাকাবি না। 5 বছর আগে একজনের অবস্থা খারাপ করেছিলাম, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। 18 বছর আগে গোড়া পেড়ে কেটে দিয়েছিলাম। এসবে আমার হাত বা আমার মন কাঁচা নয়। আমাকে আর 5টা মেয়ের মতো সহজ ভেবে ভুল করিস না। এই তোদের মা শাড়ি পরে না? কোমর বের হলে কি এভাবেই দেখিস? নারী নরম হলে তুলোর মতোই নরম হয়, আর কঠোর হলে বেলা হয়। আমি বেলা, আমি রূপে তুলো, গুণে পাথর। যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি দেখাতে পারি। এরপর থেকে আর তোরা যদি একটা বার আমার চোখে খারাপভাবে উপস্থিত হয়েছিস তাহলে একদম পা কেটে হাতে ধরিয়ে দেব। না পারবি হাঁটতে, আর না থাকবে মেয়েদের উত্ত্যক্ত করার সাহস। চোখ বন্ধ করে শ্বাস প্রলম্বিত করলো বেলা। চোখ খুলে 3 জনের দিকে পরপর দৃষ্টি রেখে বলল, বিনাশিনী থেকে প্রণয়নী হয়ে ওঠা নারীকে আবার বিনাশিনী রূপে দেখার আবদার করলে বিনাশ হয়ে যেতে হবে। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করেছে। হইচই শুনে ওয়াহাজ সহ 3 জনই এগিয়ে এসেছিল। ভিড় ঠেলে সামনের দিকে এসে বেলার কর্মকাণ্ড দেখছিল। মৌ বারবার এগিয়ে গিয়ে বেলাকে থামাতে বললেও ওয়াহাজ কিছুতেই যায়নি, উল্টো তাদের চুপ করিয়ে রেখেছিল। বলেছিল, আমি জানি আমার বোন কি কি করতে পারে আর কখন আমাকে প্রয়োজন। ওয়াহাজিয়ার এখন কাউকে প্রয়োজন নেই। সেই 10 বছর বয়সের রূপটা মাঝে মাঝেই সামনে আনি সে। মৌ অবাক হয়ে জানতে চেয়েছিল, 10 বছর বয়সের রূপ মানে? ওয়াহাজ মৌয়ের প্রশ্ন উত্তর না দিয়ে বেলাকে দেখে যেতে বলেছিল। অপর দিক থেকে ফারাজ একাই ভেতরে আসছিল বেলার দেরি হচ্ছে বলে। ওয়াহাজ সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে দেখছিল।
ফারাজ সামনের দিকে আসতেই ছুটবে বেলার দিকে, তখনই ওয়াহাজ নিজেও ফারাজকে থামিয়ে দেয়। বেলার হুঁশ ফিরতেই চারপাশে ভিড় দেখে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকজন এসে কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফাঁকা করে ফেলল। ফারাজ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বেলাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছেন আপনি? বেলা মৃদু কণ্ঠে বলল, কেমন দেখছেন? আমি আসতে চাচ্ছিলাম, ওয়াহাজ ভাই থামিয়ে দিয়েছিল। প্রয়োজন হলে আপনার সাথে ভাইয়াও আসতো। তেমন কিছু হয়নি, চলুন বসা যাক। ফারাজ মাথা চুলকে বলল, আম্মা আপনাকে নিয়ে যেতে বলল। বেলা ইতস্তত গলায় বলল, এখন আপনাদের বাড়িতে? দাঁড়ান মৌকেও বলি, সবাই মিলে যাওয়া যাক। বলে দেখুন, নীরাও আছে ওখানে, ও আমাদের সাথেই থাকবে এখন থেকে। আপনি তো খুব বেশি দিন থাকছেন না ওখানে। বেলা আর কিছু বলল না। সে বুঝেছে ফারাজ কোন দিকে কথা টানতে চাইছে। কথা যেদিকেই যাক না কেন, এই লোক সেই কথার গতিপথ পরিবর্তন করে বিয়ের দিকেই নিয়ে যাবে। পুরুষ মানুষের এই এক স্বভাব। গাড়ি এসে ফারাজের বাড়ির সামনে থামলো। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মৌয়ের আশা হচ্ছিল না বাড়িতে। বেলার মারফতে আশাও হয়ে গেল। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ল। নীরা নিজেও বেলার সাথে সাথে গাড়ি থেকে নেমে বাহিরে এসে দাঁড়ালো। চারপাশটা দেখতে শুরু করলো। ওয়াহাজার মৌ ওপরতলায় যেতে শুরু করলো। মৌ যেতে যেতে নীরাকেও ডেকে নিল। বেলা গেটের পাশে 4-4.5 বছর আগের পুরনো মুখটা দেখে ঠায় দাঁড়িয়ে রইল। ফারাজ বেলার জন্য গাড়ির পাশেই দাঁড়িয়ে থাকলো। গেটের দিকে এগিয়ে যেতে থাকলে দারোয়ানও ইতস্তত করতে করতে সামনের দিকে এগিয়ে আসলো। সামনে এসে দাঁড়াতে বেলা বলে উঠল, কেমন আছেন চাচা? আমাকে চিনেছেন? লোকটা বাহুর উল্টো পাশ দিয়ে চোখের কোণা মুছে নিল। আহ্লাদিত গলায় বলল, আমারে মনে রাখছেন আম্মা? পাহাড় জামাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয় বাড়িতে, কিন্তু আপনারে দেখি না অনেক দিন। জামাইরে জিজ্ঞেস করলেও বলতো আপনি ভালো আছেন, তাড়াতাড়ি আসবেন। বেলা মৃদু হাসলো, বাহুতে হাত দিয়ে বলল, শরীর ভালো আছে আপনার? এই শীতে গরম পোশাক কই? এটাই শীত যায়? রফিক চাচা সরস দৃষ্টিতে বেলাকে দেখল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সব আছে আম্মা, ফারাজ বাবা কিনে দিয়েছে সেই দিন। আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন তো। মৌ আম্মা যাওয়ার পর বাড়িটা কেমন হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন আপনি। বেলা ফারাজের দিকে তাকালো। ফারাজ তখনও বেলাকে দেখছে। বেলা রফিক চাচার কথার পৃষ্ঠে কোনো কথা না বলে পূর্বের ন্যায় ঠোঁটে হাসি রেখে বলল, নিজের যত্ন নেবেন চাচা। দুইজন পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠছিল। ফারাজ বেলাকে চুপচাপ দেখে বলে উঠল, আপনার মন খারাপ? বেলা মাথা নিচু করে হাঁটছিল। সেভাবেই এক ধাপ করে করে ওপরে উঠতে থাকলো। মন খারাপ করব না? কেন মন খারাপ করেছেন? আমি কোন শাড়িটা পরেছি খেয়াল করলেন না তো? করেছি তো, কিছু বললেন না যে? যেটা বলতে চায় সেটা এত মানুষের মধ্যে বলা যায়? সামান্য প্রশংসা করতে পারেন, কিভাবে প্রশংসা করতে হবে, কেমন লাগছে সেটা বলতে পারতেন। আমি তো শুধু ভালোবাসি বলতে চাই। ফাহমিদা বেগম হরেক রকম রান্না করেছেন আজ। মেয়ে জামাইসহ হবু বৌমাকেও নিয়ে কিছু সময় কাটাতে চাইছিলেন। বাসায় প্রবেশের সাথে সাথে ফাহমিদা বেগম এক প্রকার দৌড়ে এসে বেলাকে বুকে জড়িয়ে নিলেন। বেলা আচমকা এমন স্পর্শ পেয়ে থতমত খেয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ফাহমিদা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলার গালে হাত বুলিয়ে নিয়ে বলল, কেমন শুকিয়ে গেছো তুমি? খাওয়া দাওয়া করনি ওখানে ঠিক মতো? বেলা মৃদু হেসে জবাব দিল, আন্টি শুকিয়ে যায়নি তো, অনেকদিন পর দেখছেন তাই এমন লাগছে। রুমে বসেই ওয়াহাজ, মৌ আর নীরার সাথে আলাপ সারছিলেন মুহিব সাহেব। তিনজনকে বসিয়ে রেখে পানি খেতে আসতে বাহিরে আসতেই বেলাকে দেখতে পেলেন। বেলাও দেখা মাত্রই সালাম দিল। মুহিব সাহেব সালামের জবাব দিয়ে সাগ্রহে জবাব দিল, কেমন আছো ওয়াজিয়া? বেলা মাথা একপাশে হেলিয়ে বলল, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাও ভেতরে গিয়ে বসো। জি। ফাহমিদা বেগম বেলাকে নিয়ে ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে গেলেন। বাসার জিনিসপত্র গোছানো ঠিক আগের মতোই অনেকটা রয়ে গেছে। ছোট ছোট কিছু পরিবর্তন হলেও সেটা চোখে পড়ার মতো না। সবাই একসাথে বসে গল্প করছিল। মূলত ফারাজ আর বেলার বিয়ের কথা চলছিল। নীরার ফোন বেজে ওঠায় নীরা সবার মাঝখান থেকে উঠবে, তখনই বেলা নীরার হাত চেপে ধরল।
কোথায় যাচ্ছ? নীরা ফোনের স্ক্রিন বেলাকে দেখালো। বেলা মুচকি হেসে বলে উঠল, ও আচ্ছা যাও। নীরা ফোনটা নিয়ে বাইরে এসে দাঁড়ালো। ততক্ষণে ফোন কেটে গিয়ে আবার বাজতে শুরু করেছে। নীরা কল রিসিভ করলো। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ বলে উঠল, ওখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? নীরা মিনমিনিয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে বলবেন আমায়। ঠিক আছে। খেয়েছেন রাতে? না, খাবো হয়তো এখনই। আচ্ছা, একটা কথা ছিল। জি বলুন। তখন ফোনটা দিয়ে কথা না বলে ওভাবে চলে গেলেন কেন? কাজ পড়ে গিয়েছিল এই জন্য। এখানে বেলা আপুর বিয়ের কথা চলছে ফারাজ ভাইয়ার সাথে। ভাবছি আজ বাসায় গিয়ে আপুর থেকে সব কিছু শুনবো। আচ্ছা শুনবেন তবে। থাকুন, খেতে ডাকছে আমাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই খেতে বসেছে। নীরাকে ডাকা হয়েছে অনেকক্ষণ যাবৎ। নীরার আসতে দেরি হচ্ছে দেখে মৌ চেয়ার ছেড়ে উঠবে তখনই নীরা খাবার টেবিলের কাছে এসে দাঁড়ালো। নীরাকে দেখে মৌ বলে উঠল, কখন থেকে ডাকছি তোমাকে, কে কল দিয়েছিল? নীরা আমতা করে বলে উঠল, আসলে সাদমান সাহেব কল দিয়েছিলেন। ওয়াহাজ কথা থামিয়ে দিয়ে বলল, এসো খেয়ে নাও, বাড়ি ফিরতে হবে আবার। নীরা হ্যাঁ সূচক মাথা নেড়ে ফাহমিদা বেগমের চেয়ারের পাশে গিয়ে বসলো। নীরা এই কয়েকদিনে বেশ ভালো মানিয়ে নিয়েছে মৌ আর বেলার সাথে। যেখানে যায় তিনজনেই যায়। আবার ওয়াহা সারাদিন বাসায় না থাকায় তিনজনে জুটিয়ে আড্ডাও দেয়। এই তো গতকাল বেলা নিজের জন্য কিছু কেনাকাটা করবে বলে ঠিক করেছিল। মৌ জানালো তারও কিছু জিনিসপত্র প্রয়োজন। দুজন যেহেতু বের হবে সেহেতু নীরাকে একা বাসায় রেখে যাওয়া যায় না। তিনজনেই বের হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজিয়ে দেয়। বেলা নিজে পছন্দ করে নীরাকে কয়েকটা বাসায় পড়ার আর বাহিরে যাওয়ার জন্য পোশাক কিনে দিয়েছে। নীরার চোখ দুটো দোকানে ছলছল করে উঠেছিল। আনমনে বলে উঠেছিল, ছোটবেলা থেকে এরকম ভালো কেউ বাসেনি। মা মারা যাওয়ার পর বাবা আর একটা বিয়ে করলো। তারপর আবার কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাকে ভালোবাসা বন্ধ করে দিল সবাই। বেলা ভালোবাসায় বুকের এক পাশে আগলে নিয়েছিল নীরাকে। কষ্টটা সে ভাগ করে নিয়েছে নীরার সাথে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বেলাকে দেখতে আসার আবদার করেছেন ফাহমিদা বেগম। ছেলের বিয়ে নিয়ে সব কিছু করতে চান তিনি। অন্য অপরিচিত জায়গায় ছেলেকে বিয়ে দিলে যেমন মেয়ে দেখতে যেতে হতো ঠিক সেরকমভাবে বেলাকে দেখতে আসতে চান তিনি। এটা করলে মেয়ের বাড়িতে আয়োজন করে একটু আশাও হবে ভেবেই চিন্তাটা করেছেন তিনি। ফারাজ বিকেলে হসপিটাল থেকে বের হয়ে বেলাকে কল করলো। আগামীকালের জন্য একটা শাড়ি বেলাকে উপহার দিতে চাইছে। কাল সে আবার বেলাকে শাড়িতেই দেখতে চায়। ঝটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সে। 4 বছর আগে একটা শাড়ি কিনতে অনেক সময় লাগিয়েছিল প্রিয়জনের পছন্দ হবে কিনা ভেবে। প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করতে অনেকটা সময় লাগিয়েছিল সে। তাই এবার যেন বেশি রাত করতে না হয় তাই সে সকাল সকালই মার্কেটে পৌঁছে যায়। বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পছন্দ করে সে। পছন্দের শাড়িটা কিনে নিয়ে দোকান থেকে বের হয়ে বেলাকে কল করলো সে। রিং একবার কেটে গেলে আবার কল দিল সে। এবার তাড়াতাড়ি রিসিভ হলো। ওপাশ থেকে নাক টেনে কান্না জড়ানো গলায় বেলা সালাম দিল। বেলার গলা কানে আসতেই কে যেন বুকে আঘাত করলো ফারাজের। চকিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বেলা পুনরায় নাক টেনে বলল, হ্যাঁ, তাছাড়া উপায় আছে? কি হয়েছে? বেলা ফিক করে হেসে ফেলল। আবারও ভারী গলায় বলল, পেঁয়াজ কাটছিলাম, ওটার জন্যই এমন হয়েছে। হাঁপ ছেড়ে যেন বাঁচল ফারাজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের বাসার নিচে আসতে 20 মিনিট লাগবে আমার। আপনি কি নিচে আসতে পারবেন একটু? বেলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, নিচে কেন? ফারাজ হাতের শাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসল। বলল, আসলেই জানতে পারবেন। আমি রওনা দিচ্ছি। বাসার কাছাকাছি গেলে আমি কল দিব। ফোন কাছে রাখবেন। ফোনটা পকেটে রেখে গাড়ির দিকে এগিয়ে যেতেই রাস্তার ওপাশে নীরাকে কারোর সাথে দেখতে পেল সে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর কিছু একটা ভেবে আবার গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে পৌঁছে গেল ফারাজ। বেলাকে কল দিতে মিনিট 2 মাঝেই নিচে নেমে এলো সে। রাস্তার পাশে গেটের সামনে ফারাজের গাড়ি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল সে। ফারাজ বেলাকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বেলা সামনে এসে দাঁড়াতে মৃদু হাসলো ফারাজ। বেলা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, হাসছেন কেন?
ফারাজ হাসি হাসি মুখ করেই বলে উঠল, বউকে দেখলে পুরুষদের মুখে এমনি হাসি ফুটে যায়, কিন্তু আমি তো আপনার বউ নয়, শুধু কবুল বলাটা বাকি, ওটা ছাড়া বিয়ে হয় না। হয়ে যাবে, খুব জলদি সেটাও হয়ে যাবে। বেলা ফোনের স্ক্রিনে সাদমানের কল দেখে ফারাজকে থামিয়ে দিয়ে বলল, সাদমান ভাইয়া কল দিচ্ছে। কেন দিচ্ছে বলেন তো? কই দেখি, বলে ফোনটা বেলার হাত থেকে নিয়ে রিসিভ করলো ফারাজ। কল রিসিভ হতেই সাদমান ওপাশ থেকে বলে উঠল, ভাবি নীরা কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না, একটু প্রয়োজন ছিল। ফারাজ নীরবতা ভেঙে বলে উঠল, তোর নীরাকে দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, ঢাকা ব্যাংকের নিচে। বেলার ফোনে ফারাজের কণ্ঠস্বর শুনে সাদমান বলে উঠল, ভাবির ফোনে তুই কেন? তুই নীরাকে না পেয়ে ওয়াজিয়াকে কল দিতে পারিস, আর তার বর রিসিভ করতে পারে না? বিয়ে এখনো হয়নি শালা, হয়ে যাবে। যা প্রেমিকাকে উদ্ধার কর। প্রেমিকা? কি বলিস? প্রেমিকা না হলে নিয়মিত যোগাযোগ কেন করিস? আমি তো কোনো প্রয়োজন দেখি না। কিছুক্ষণ চুপ থেকে সাদমান বলল, তোর বুঝতে হবে না এসব, তুই শুধু বিয়েটা কর আর আমাকে দাওয়াত দে। ফারাজ বেলার দিকে একবার তাকালো, তারপর বলল, কালকে ওয়াজিয়াদের বাড়িতে চলে আয়, দাওয়াত রইল। সাদমান প্রশ্ন করল, কিসের দাওয়াত? আমার আম্মা ওকে দেখতে আসবে। এখন কল রাখ, কাজে এসেছি আমি। আর শোন, আমি এখানে আসার আগে নীরাকে ঢাকা ব্যাংকের নিচে দেখেছি, কার সাথে যেন কথা বলছিল। আচ্ছা, আমি দেখছি। ফারাজ কল কেটে বেলার দিকে ফোনটা বাড়িয়ে দিল। বেলা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, নীরাকে দেখেছেন? সেটা আমাকে বলেননি কেন? ওকে নিয়েই আসতেন সাথে করে। ফারাজ গাড়ির দরজাটা হালকা খুলে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বলল, উনি কোথায় গিয়েছেন? বেলা স্বাভাবিকভাবেই বলল, মেয়েটা চাকরির খোঁজে বের হয়েছে। তাই বলুন, আমি ভাবছিলাম সে আবার বের হলো কেন। ফারাজ শাড়ির প্যাকেটটা নাড়াচাড়া করে আর একবার দেখে বেলার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা ধরুন। বেলা শপিং ব্যাগের ভেতরে উকি দিয়ে ভেতরে থাকা জিনিসটা কি সেটা বুঝতে না পেরেই জিজ্ঞেস করলো, কি এটা? ফারাজ বেলার মুখের দিকে চেয়েছিল এতক্ষণ। বেলা প্রশ্নটা করে ফারাজের দিকে তাকাতেই দুইজনের চোখে চোখ পড়ে যায়। ফারাজ সেভাবেই বলে উঠল, আপনাকে শাড়িতে ভালো লাগে, নজর ফেরানো যায় না। আমি চাই না আপনার ওপর থেকে আমার নজর সরাতে। নজর যেন আগামীকাল না সরে, কখনোই না সরে, বেহায়ার মতো যেন তাকিয়ে থাকতে পারি, তাই শাড়ির ব্যবস্থা করলাম। আমি আপনার দিকে আজীবন বেহায়ার মতো নজর আটকে রাখতে চাই। বাজিয়া? বেলা মুচকি হাসলো। শপিং ব্যাগটা নিজের বুকের সাথে দুই হাত দিয়ে চেপে ধরল। মৃদু গলায় বলল, ফারাজ সাহেব, আপনি প্রেমে মরেছেন। এত মরা কিন্তু ভালো না। আপনার মাঝে ঢুকে থাকাকে যদি আপনি প্রেমে মরা বলেন, তাহলে আমি বারবার এভাবেই মরতে চাই। আপনি ছাড়া আমার আর এক মুহূর্ত না আসুক। বেলা কেমন নীরব হয়ে গেল, বুকটা কাঁপছে তার। যে ভালোবাসা পেতে কতগুলো বছর নিজের কষ্টকে নজরে আনেনি সে, অথচ না চাইতেই কত ভালোবাসা এখন তার দিকে ছুটে আসছে। বেলা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, প্লিজ ফারাজ, আমাকে অনেক ভালোবাসবেন। আমার অতীত আমাকে যতটুকু শূন্য করেছে, আপনি আমাকে ততটাই পূর্ণ করে দেবেন। আপনি প্রমাণ করবেন জীবনের দ্বিতীয় পুরুষ অসম্ভব রকম ভালোবাসতে জানে। আপনি দেখিয়ে দেবেন নারী ডিভোর্সি হলেও পুরুষ তাকে এড়িয়ে যায় না। পুরুষ তার পছন্দের নারীকে অসম্ভব ভালোবাসতে জানে। আমার শুধু ভালোবাসা চাই। আমি এতগুলো বছরে যে ভালোবাসাটুকু চেয়েছি, সবটুকু শুধু আপনি আমাকে দেবেন।